জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫/৫। আর শুরুতে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সন্ত্রাসবাদ এবং তাতে পাকিস্তানের মদত কিভাবে তা গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চাইছে ভারত। এর জন্য 7 জনের প্রতিনিধি দল, তারা গোটা বিশ্বের কাছে যাবে, গিয়ে পাকিস্তানের ভূমিকা তারা তুলে ধরবে, অপারেশন সিঁদুর প্রসঙ্গে তারা বলবেন। আর এই প্রতিনিধি দলে কে থাকবেন কে থাকবেন না তাই নিয়ে একটা চাপানুতর চলছিল কংগ্রেসের সঙ্গে, এবং সেটা আরও চওড়া হয়েছে সেই ফাটলটা তৃণমূল কংগ্রেসে এসে ইউসুফ পাঠানকে বিজেপির তরফ থেকে সেই প্রতিনিধি দলে রাখার কথা বলা হয়, আর তাতে তৃণমূল কংগ্রেস স্পষ্ট আপত্তি জানায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অবশ্যই তারা দেশের পাশে আছেন, সরকারের ভূমিকার প্রশংসা করছেন, কিন্তু প্রতিনিধি দলে তার দলের কোন সাংসদ থাকবেন বা থাকবেন না এটা ঠিক করতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, অন্য কোনো রাজনৈতিক দল বা বিজেপি নয়। এইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। কোন জায়গায় গোটা পরিস্থিতি, প্রতিনিধি দলেও রাজনীতি কিনা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে বিজেপি, তাকে দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলেছিলাম আজকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে থাকবেন তৃণমূলের সুদীপ রাহা, দীপঙ্কর সরকার বিজেপির আমাদের সঙ্গে থাকবেন। আমি শুরুতেই অভিষেকদার কাছে যাব। শুরুতে অভিষেকদা, কংগ্রেসের তরফ থেকে শুরুতে কতগুলো নাম প্রস্তাব করা হয়েছিল, নাম চাওয়া হয়েছিল। রাহুল গান্ধী যেদিনকে চাওয়া হয়েছিল দুপুরের মধ্যেই 4টে নাম বলে দিয়েছিলেন, কিন্তু সেই 4টে নামের মধ্যে থেকে মোস্ট প্রবলি 3টে নাম খারিজ হয়ে গেছিল, একটি নাম ছিল, বাকি 3টে নাম বিজেপির। তোমরা তো অ্যাকসেপ্ট করেছিলে। 1 নম্বর হচ্ছে গৌরব গগৈ, সৈয়দ নাসির হোসেন, অমরিন্দর সিং রাজারবাড় এবং আনন্দ শর্মাকে কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়। আনন্দ শর্মা বাদ দিয়ে বাকি সবকটা নাম খারিজ হয়ে যায়। সলমান খুরশিদ, অমর সিং এবং শশী থারুরের নাম কেন্দ্রের তরফ থেকে সেই জায়গায় মনোনীত করা হয়। নৈতিকভাবে কংগ্রেস মনে করে যে কংগ্রেসের প্রতিনিধি দলকে চয়ন করার ক্ষমতা একমাত্র কংগ্রেস দলের থাকা উচিত। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা দেশের প্রশ্ন হচ্ছে, কংগ্রেস এটা নিয়ে কিন্তু খুব একটা বিতর্ক বাড়ায়নি, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে যৌক্তিকতা নিয়ে। তোমাকে জাস্ট একটু মনে করিয়ে দিই, 2021 সালে এই পশ্চিমবঙ্গে মানে 11তম বিধানসভা গঠন হওয়ার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবে সেটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। নর্মালি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের হাতে যায়। এবার বিজেপির তরফ থেকে বলা হয়েছিল অশোক লাহিড়িকে করবেন, কিন্তু দল বদল করা প্রথমে মুকুল রায় এবং তারপর দল বদল করা কৃষ্ণ কল্যাণীকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তখন যে যুক্তিটা এসেছিল যে পিএসসি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়ার যোগ্যতা তো শুধু নামে বিজেপি হলে হবে না, বাস্তবেও বিজেপি হতে হবে। ঠিক এই যুক্তিটা আমি দিইনি, এই যুক্তিটা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছিল। তাহলে সেই একই যুক্তির ক্ষেত্রে এটা যদি বিরোধী দলের আমার প্রতিনিধি কে হবে না, ধরে নাও কালকে তোমাকে জিনিস কভার করতে করা হবে, জি কাকে পাঠাবে না পাঠাবে না তো জি ঠিক করতে পারে, সেটা তো নিশ্চয়ই প্রেস ট্রাস্ট করতে পারে না বা ক্যালকাটা প্রেস ক্লাব করতে পারে না। তারা বলতে পারে যে আমার না একে পছন্দ, কিন্তু তারপরেও সিদ্ধান্ত আজকে আমি এখানে এসে আমার দল পাঠিয়েছে বলে এই সিদ্ধান্তটা তো দলের কাছে থাকবে, এটা নৈতিক জায়গা। এবং তুমি যে কথাটা বললে যে একমাত্র বিতর্কটা শুধুমাত্র ইউসুফ পাঠানকে নিয়ে আছে, তা হয়তো নয়। অনেক বিতর্ক গৌরব গগৈকে নিয়ে, হেমন্ত বিশ্ব বক্তব্যটা আমি আসছি। ইউবিটি উদ্ধব ঠাকরের যে এতে প্রিয়াঙ্কা চতুর্বেদী, সেখানেও প্রিয়াঙ্কা চতুর্বেদীর চয়নটা কিন্তু স্বয়ং নরেন্দ্র মোদী করে। আমার প্রশ্নটা হচ্ছে যে ভিত্তিটা কি, তুমি কাউকে যে চয়ন করছো, দলের কাছে নাম চাইছো, দল একটা দিয়েছে, যদি যোগ্যতা হয় যে ধরো তোমার হয়ে দৌত্য করতে হবে। ইউসুফ পাঠান আজ অব্দি ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পর খুব ভালো কথা বলেছেন। ইউসুফ পাঠান কিন্তু ইরফান পাঠান নয়, ইউসুফ পাঠান কিন্তু বিরাট কোহলি নয়, ইউসুফ পাঠান কিন্তু সঞ্জয় মঞ্জরেকর নন, যে যারা খেলা ছাড়ার পর কমেন্টেটর হিসেবে নাম করেছেন, যে কথা বলতে পারে না। তুমি তাকে চয়ন করার ভিত্তিটা কি? যদি যোগ্যতা হয়ে থাকে, যদি দৌত্য হয়ে থাকে। কারণ শশী থারুরের ক্ষেত্রে একই যোগ্যতা দেওয়া হয়েছে, যে মানে এই একই যুক্তি দেওয়া হয়েছে যে উনি দীর্ঘকালীন ক্ষেত্রে খুব ভালো ইংরেজি বলেন। শশী থারুর নো ডাউট, মানে উনি শশী থারুরটা যেহেতু আমরা নামটা দিইনি, শশী থারুরটা যখন চুজ করা হয়েছে এবং সেখানে অমিত মালব্যের তরফ থেকে কোট অ্যান্ড কোট এটা বলেছে। প্রথম কথা হচ্ছে গিয়ে মানে অমিত মালব্যের কি যোগ্যতা আমি জানি না, কারণ এটা সংসদীয় ক্ষেত্র হচ্ছে।
বিজেপি পার্টি এবং বিজেপি পার্লামেন্টারি পার্টি এক নয়, যাই হোক নিবে, সেটা অমিত মাল্লব্য জানেন না। অমিত মাল্লব্য বলছে এটা কি হিংসের ব্যাপার যে কেন শশী থারুরকে নিয়ে এত বিতর্ক হচ্ছে। আমার প্রশ্ন, শশী থারুরকে নিয়ে তো বিতর্ক একটা হতেই পারে, কারণ শশী থারুর যেভাবে এই অপারেশন সিঁদুরে যেভাবে ব্যাটিং করেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে তো এরকম বলতে শুরু করে দিয়েছেন শশী থারুর মানে কার মুখপাত্র সেটা বোঝা যাচ্ছে না। শশী থারুরকে নিয়ে কিন্তু অনেক জল্পনা, কিন্তু দেখো জল্পনা অনেক কিছু ছড়িয়েছে, এই জল্পনা অনেক কিছু হয়েছে। শশী থারুর এখন আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করছি, শশী থারুর কংগ্রেসের একজন অত্যন্ত বর্ষিয়ান সাংসদ, কেরল থেকে জেতা 4 বারের সাংসদ। আচ্ছা, তার শিক্ষাগত যোগ্যতা, তার আর্টিকুলেশন, তার ভাবমূর্তি নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি অভিষেক তোমার কাছে আসি। আমি এই যে কোন অঙ্কে প্রতিনিধি নির্বাচন, দীপঙ্কর দা আমাদের সঙ্গে রয়েছেন, অভিষেক দা যে প্রশ্নটা তুললো যে কোন অঙ্কে প্রতিনিধি নির্বাচন, ইউসুফ পাঠানকে আপনারা নির্বাচন করছেন, একই সঙ্গে শশী থারুরকে নির্বাচন করছেন, কোন অঙ্কটা কি? মানে এটা তো খেয়াল খুশি হতে পারে না, কারণ দেশকে রিপ্রেজেন্টেশনের ব্যাপার। দেখুন, শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই আলোচনাটা তো রাজনৈতিক আলোচনার বিষয় একটা নয়। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দীপঙ্কর দা, বলুন। বলছি যে আজকের এই বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক বিষয়ের ঊর্ধ্বে গিয়ে এটা সিদ্ধান্ত না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অপারেশন সিন্দুরের পরে যে ভারতবর্ষের যে রাজনৈতিক অবস্থান, ভারত সরকার এবং ভারতবর্ষের ভারতীয় সেনাবাহিনী কি পরিস্থিতি কিভাবে করতে বাধ্য হলো, কেন 22 তারিখের ঘটনা ধর্ম দেখে দেখে হত্যা করা, এগুলো আমরা জানি দীপঙ্কর দা, কেন পরিস্থিতি আমি সেই অনেক কথা। এই ঘটনাগুলোকে ঘটার পরে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তিটাকে তুলে ধরার জন্য ভারত সরকারের কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিশ্বের 50টা প্রধান দেশে, সেই প্রধান দেশে 50টা দেশে ভারত থেকে প্রতিনিধি পাঠানো হবে, ভারতের প্রতিনিধিরা যাবে। এবং এই প্রতিনিধিদের ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে? যে সাংসদ যারা আছেন তাদেরকে। শুধু সাংসদ যারা বর্তমানে আছে তারা নয়, যারা প্রাক্তন সাংসদ আছেন তারাও কিন্তু এখানে আছে। দ্বিতীয় আরেকটা বিষয় দেখা হয়েছে যে তাদের পরিচিতি, বিশ্বে পরিচিতি কতটা। বিশ্বে একজনের পরিচিতি শুধুমাত্র যে সাংসদ হলেই তার বেশি পরিচিতি হবেন তা নয়, তার যেমন পরিচিতিকে দেখা হয়েছে, তার বাচনবন্দিকে দেখা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে তার জ্ঞানের উপর দেখা হয়েছে, বিশ্ব রাজনীতিতে তার মানে দীপঙ্কর দা, আপনি বলছেন যে আমি ইউসুফ পাঠানের পরিচিতি নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু ইউসুফ পাঠানের আন্তর্জাতিক ক্ষেত্রে জ্ঞান আপনি বলছেন তৃণমূলের অন্যান্য সাংসদের থেকে অনেকটা বেশি। আমাকে তো আমাকে 1টা মিনিট তো দেবেন আমার প্রশ্নটাকে, বিষয়টাকে উপস্থাপন করা। আমার দিন, আমি আসছি আপনার জায়গায়। আমি এই যে ব্যক্তিগত নাম বলিনি, আমি বলি এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমি যেহেতু বাইরে আছি, ক্রস করলে হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, আমি শুনতে পাচ্ছি না। আমাকে যদি একটু সময় দেন 1 মিনিট, আমি সেটাই বলছি যে আপনার কথার হয়তো উত্তর দেব। দেখুন, এই যে বিষয়গুলোকে দেখা হয়েছে যে আন্তর্জাতিক পরিচিতি, আন্তর্জাতিক সম্পর্কে জানা যায়, বিশ্ব পরিচিত মুখ, রাজনৈতিক তার বাচন, মানে রাজনৈতিক তার ধারণা, এই সমস্ত কিছু থেকে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়ার পর তারা কিছু প্রতিনিধি নির্বাচন করেছেন। আমি শশী থারুরের কথা হচ্ছিল, আমি নির্দিষ্টভাবে শশী থারুরের শিক্ষাগত যোগ্যতা, তার আন্তর্জাতিক দক্ষতা, ইউএনএতে তার ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা, এসব ব্যাপারে প্রশ্নাতীত। সেসব ব্যাপারে দলের মতন জায়গায় আমরা মনে হয় কেউ নেই বা আমরা তুলতে পারি না। ঠিক সেই ব্যক্তিকে যেমন নির্বাচন করা হয়েছে, ঠিক সেরকম বাংলার প্রতিনিধি হিসেবে আমাদের শ্রমিক ভট্টাচার্যকে মহাশয় সাংসদ রাজ্যসভা, তাকেও নির্বাচিত করা হয়েছে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য একবারে নির্বাচিত রাজ্যসভার সাংসদ। পয়েন্টে আসুন না, ইউসুফ পাঠানকে বলুন না। আমি এবার ইউসুফ পাঠানের একটা রাজনৈতিক পরিচিতি তার নেই, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। প্রথম রাজনৈতিক পরিচিতি তার নেই, তিনি প্রথমবারের সাংসদ। কিন্তু দ্বিতীয় একটা কথা, তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে খেলার জগতে একটা পরিচিত মুখ, যেমন ভারতবর্ষে যারা খেলাধুলা করেন তাদের পরিচিতি মুখ কিন্তু একটা রাজনৈতিক ক্ষেত্রে আছে। আপনি সচিন তেন্ডুলকরের যে একদম রাজনীতি ব্যক্তি, সচিন তেন্ডুলকর রাজ্যসভার সাংসদ ছিলেন, সেটাই ঠিকই, কিন্তু তার একটা রাজনৈতিক পরিচিতি, ব্যক্তি পরিচিতি সচিন তেন্ডুলকরকে কিন্তু বিশ্বে বহুত লোকে চেনে। আপনি এই পরিচিতিটাকে যদি কাজে লাগানো যায়, ইউসুফ পাঠান ভারতের একজন সাংসদ এবং তিনি ভারতের পরিচিত মুখ, একজন খেলোয়াড়, তার একটা খেলোয়াড় দৃষ্টিভঙ্গি, যে ওখানে গিয়ে যে বক্তব্য বলেন, কথা লাগবে, সেটা তো দেশের যে গাইডলাইন থাকে সেই গাইডলাইন দেখেই সবাই। আচ্ছা, আমি আসবো দীপঙ্কর দা, আমি সুদীপের কাছ থেকে উত্তর নিয়ে নি, তারপর আসবো। সুদীপ, এই জায়গাটাকে আমি আসবো দীপঙ্কর দা, আসবো। সুদীপ দেখুন, লাস্ট 3.5 মিনিট ধরে বিজেপির প্রতিনিধি কি বললেন, আমাদের যা প্রশ্ন ছিল তার কোনো উত্তর আমরা পাইনি। আজকে এই যে শোটা হচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে কে প্রতিনিধিত্ব করবে এটা যেমন জি 24 ঘন্টা ঠিক করে দিতে পারে না,
আমাদের পার্টি ঠিক করে। এটাই গণতান্ত্রিক পরিসর, এটাই পরিকাঠামো। একই রকম ভাবে আমাদের দলের পক্ষ থেকে অপারেশন সিন্দুর বা বিদেশ নীতি সম্পর্কে কে বলতে যাবে সেটা বিজেপি ঠিক করতে পারে না, এটাই আমাদের পরিষ্কার বক্তব্য। তার আগে একটা দুটো কথা বলে নেওয়া খুব জরুরি। অপারেশন সিন্দুর সহ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশের পাকিস্তান বিরোধিতার ক্ষেত্রে, দেশের সন্ত্রাসবাদের বিরোধিতার ক্ষেত্রে আমরা তৃণমূল কংগ্রেস সর্বতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে আছি। তার কারণ তৃণমূল কংগ্রেস এটা বিশ্বাস করে আগে দেশ পরে রাজনীতি। তাই আগে দেশ পরে রাজনীতি এটাকে মাথায় রেখে আমরা তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশে সর্বতভাবে দাঁড়াচ্ছি। এবং সর্বভারতীয় স্তরে যেটা খবর করে দেওয়া হলো গতকাল রাত থেকে, যে এই অপারেশন সিন্দুর বয়কট করেছে তৃণমূল কংগ্রেস, এই খবরটা সঠিক নয়। সকালবেলা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে বলেছেন, পার্টির চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমরা সরকারের সঙ্গে সার্বভৌমত্বের স্বার্থে নিশ্চিতভাবে আছি, কিন্তু আমাদের দল থেকে কে প্রতিনিধিত্ব করবেন সেই সিদ্ধান্তটা তো আমাদের দল নেবে। আমি এই জায়গা থেকেই সুদীপ, এই যে শুরুতে দেখো বিতর্কটা, যে ন্যারেটিভটা বিরোধীদের তরফ থেকে সেট করা হচ্ছে, যে কংগ্রেসের তরফ থেকেও রাহুল গান্ধী 4টে নাম প্রস্তাব করেছিলেন, সেখান থেকে একটি মাত্র নাম সিলেক্ট করে বাকি 3টে নাম বিজেপির। কংগ্রেস এখনো পর্যন্ত সেই বিষয়টা নিয়ে খুব একটা হইচই তোলেনি, তৃণমূল কংগ্রেস তুলছে কেন? বিষয়টা এখানেই দাঁড়াচ্ছে। কংগ্রেস হইচই কেন তোলেনি সেটা কংগ্রেসের বিষয়। কংগ্রেস কিভাবে বিজেপির বিরোধিতা করবে সেটা তো আমরা তৃণমূল কংগ্রেস বলে দেবো না। আমরা আমাদের কথাটা বলেছি। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার প্রতিনিধিকে চিহ্নিত করবে, প্রতিনিধিদেরকে কোথায় পাঠাবে সেটা তো সেই পার্টির সিদ্ধান্ত হওয়া উচিত। দেখুন কংগ্রেস কেন বলেনি এই উত্তর আমরা দিতে পারবো। কংগ্রেস কি চাইছে, এটা কংগ্রেসের বক্তব্য। কংগ্রেসের প্রতিনিধি অভিষেক দা আছেন, অভিষেক দা বলতে পারবেন। আর আমার মনে হয় কংগ্রেস তো বিরোধিতা করেছে। আমি আপনাদের একটা কথাই পরিষ্কারভাবে বলছি, কংগ্রেসকে দেখে তৃণমূল কংগ্রেস তো আর বিজেপি বিরোধিতা করে না। বরং আমি বাংলায় দেখলাম সবার প্রথম সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এখনো পর্যন্ত সেই অর্থে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স করে বিজেপি এই যে নাম বাছার ক্ষেত্রে যে রাজনীতি করছে এবং বাইরে যে ন্যারেটিভটা দিচ্ছে সেই সম্পর্কে কংগ্রেসের অ্যাজ কোনো বক্তব্য নেই। আমি সেদিকে যাচ্ছি না। বাংলার লোক কংগ্রেস কি বললো না বললো তাই নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। কিন্তু আমরা আমাদের দলের কথাটা বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে কে প্রতিনিধি। আমি তো খুব পরিষ্কারভাবে বলছি, এই যে জি 24 ঘন্টায় আপনার শোতে আমি বসে আছি, জি 24 ঘন্টা আমাকে চুজ করে এনে এখানে বসায়নি, বসাতে পারে না। পার্টি চুজ করেছে এখানে সুদীপ বসবে না, রাম বসবে না, যদু বসবে না, শ্যাম বসবে, এটা পার্টির সিদ্ধান্ত। একই রকম ভাবে পার্লামেন্টের ক্ষেত্রেও তাই হয় যে পার্লামেন্টারি পার্টির কাছে এটা জানানোর কথা, কিন্তু তা না করে এটা যে চুজ করা হয়েছে আমরা এই সিদ্ধান্তটার বিরোধিতা করেছি। আমরা অপারেশন সিন্দুরের বিরোধিতা করিনি বা পাকিস্তানের বিরুদ্ধে বিদেশে কথা বলার বিরোধিতা আমরা করিনি। এই ভুল ন্যারেটিভ এটা বিজেপির পক্ষ থেকে এবং বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এখন এই সময় আমরা মনে করি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের পাশে দাঁড়ানো উচিত। এই সময়টা রাজনীতির সময়। একদমই। অভিষেকটা কিছু বলবো। আচ্ছা, বিজেপির যিনি প্রতিনিধি ছিলেন উনি বললেন যে ইউসুফ পাঠানের একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, সেই পরিচিতিটাকে কাজে লাগাবার জন্য তাকে প্রতিনিধি দলে রাখা হয়েছে। উনি হয়তো জানেন না ইউসুফ পাঠান যে দেশগুলো ভিজিট করছিলেন বা করবার কথা ছিল এটা হচ্ছে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর। এর কোনো দেশই ক্রিকেট খেলার জন্য অন্তত পরিচিত নয়। তার জায়গায় যদি ধরো কথা কোনো হকি প্লেয়ারকে পাঠাতে বা কোনো ব্যাডমিন্টন প্লেয়ারকে পাঠাতে তাহলে আলাদা ব্যাপার ছিল। এক, দুই হচ্ছে আফটার অল গিয়ে দৌত্যটা করতে হবে, গিয়ে তোমাকে কথা বলতে হবে। যেটা একটু আগেও বললাম যে ভদ্রলোককে আমি মুর্শিদাবাদের দাঙ্গার সময় সেই মুর্শিদাবাদের জনপ্রতিনিধি হিসেবে তাকে কোনো কথা বলতে শুনিনি। সে ভারতবর্ষের বিপদের সময় ভারতবর্ষ সম্বন্ধে বাইরে গিয়ে কথা বলবে। একটা তো লেজিটিমেসি থাকতে হবে। ঈশা খান চৌধুরী বিলংস টু আ পলিটিক্যাল ফ্যামিলি। ঈশা খান চৌধুরী রাজনৈতিক ব্যক্তিত্ব। আমাদের পাঠান সাহেব না হয় রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সে বলেনি। ঈশা খান চৌধুরী কোথায় ছিলেন?
ঈশা খান চৌধুরী কোথায় ছিল? একটু যদি সব্যসাচীরা দেখালেই দেখতে পারবে যে ঈশা খান চৌধুরী ওদের আর্কাইভেও ছিল। সেই যাদের মানে যে ভদ্রলোক দুজন এই আক্রমণের শিকার হয়েছে, সেটা মোথাবাড়ি হোক বা শামশেরগঞ্জ হোক, সেখানে ঈশা দাও গেছে, শুভঙ্কর দাও গেছে, অধীর দাও গেছে, সবাই গেছে। ইনিশিয়ালি সুদীপদের রাজনৈতিক দলের প্রশাসনরা ঢুকতে দেয়নি, কারণ সেটা নাকি রাজনৈতিক ট্যুরিজম হচ্ছিল, সেটা আলাদা ব্যাপার। আজকে সেই আর্কাইভটা দেখানোর সুযোগ নেই, তাই থাকলে নিশ্চয়ই। আর যদি তুই না দেখতে পেয়ে থাকিস ভাই, তাহলে তোকে অবিলম্বে চোখ দেখাতে হবে। পুত্র ওনার তো এলাকায় থাকার কথা, উনি এলাকাতেই ছিলেন বলেই, এবং এলাকাতে ছিলেন বলেই সেটা মোথাবাড়িতেও আমরা পদযাত্রা করলাম। সেই পদযাত্রাতে আমি ব্যক্তিগতভাবে ছিলাম। পয়লা বৈশাখী আমরা যে আলোচনাটাই আছি এবার, সেটা হচ্ছে যে কংগ্রেস এটার প্রতিবাদ করেছে কি করেনি? উত্তর হ্যাঁ, জয়রাম রমেশজি প্রতিবাদ করেছেন। রাহুল গান্ধীর তরফ থেকেও প্রতিবাদ করা হয়েছে যে কংগ্রেসের প্রতিনিধি দল কংগ্রেসই একমাত্র চয়ন করবে। হ্যাঁ, কিন্তু সেই প্রতিনিধি দল চয়ন করবার ক্ষেত্রে না পাঠাবো না, এরকম কোনো স্ট্রং স্ট্যান্ড আমরা নিইনি। কারণ এই মুহূর্তে দলের আগে দেশ। সেখানে দাঁড়িয়ে আমরা যদি এই প্রতিনিধি দল চয়ন করার ক্ষেত্রে ওরা করতে গিয়ে যদি দেরি হয়, এবং এটা রাহুল গান্ধী নিজেই ব্যাখ্যা করেছে। এটা কি তারা তৃণমূল করছে বলে তোমার মনে হচ্ছে? তৃণমূল কি করছে? একটু আগে সুদীপ যেরকম বললো যে তৃণমূল এই দীর্ঘসূত্রিতা করে এই ব্যাপারটা থেকে রাজনীতি করতে চাইছিল, তার জন্য সুদীপ উত্তর দিতে পারবে। আমি তো তৃণমূলের হয়ে উত্তর দিতে পারবো না। আমরা কেন এইটা নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সেই প্রতিবাদটাকে পয়েন্ট অফ নো রিটার্ন করতে দিইনি। তার কারণ এই মুহূর্তে আগে দৌত্যটা করতে হবে। কারণ পাকিস্তানকে যদি তার মুখোশ খুলতে হয় তাহলে এই মুহূর্তে, তবে তার মানে এই নয় যে আমার দলের সার্বভৌমত্ব, আমার দলের সিদ্ধান্ত নেবার অধিকার অন্য কারোর আছে। আচ্ছা, আমি একটু দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা, যদি তৃণমূল কংগ্রেস মনে করে থাকে যে তারা ঠিক করবেন কে এই দৌত্যের জন্য উপযুক্ত, এটা তাদের অধিকার আছে, এই জায়গা থেকে কি তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশ বিরোধী এই জাতীয় বিষয়গুলো দাগিয়ে দেওয়া যায়? দেখুন, দেশ বিরোধী বলে দাগিয়ে দেওয়া যায়, এটা সবার আগে দাগিয়ে দেওয়ার কিছু নেই। দেশ বিরোধী তৃণমূল এটা সবাই জানে। কারণ এই তৃণমূল কংগ্রেস গতবার যখন সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিল, এই তৃণমূলের সাংসদ সৌগত রায় নিজে বলেছেন যে মিসাইল কোথা থেকে এসেছে, কিভাবে এটা খুলে ফেলে চলে এসছে, উল্টো থেকে ঘুরে এসছে, তাকে সেন্সারে তৃণমূল কংগ্রেস করেনি। আর এই তৃণমূল কংগ্রেস প্রতিনিধি পাঠানো নিয়ে এখন দেশ সবার আগে রাষ্ট্র ঠিক করেছে, সরকারের ঠিক করেছে যে একটা প্রতিনিধি দল যাবে। সেই সব প্রতিনিধি দলের সরকার যদি মনে করে যে এই ভিত্তিতে যুদ্ধকালীন একটা অস্থিরতার পরিস্থিতি, এখন সাময়িক যুদ্ধবিরতি রয়েছে, এই মুহূর্তে প্রতিনিধি পাঠানোর দরকার, এবং সেটা যদি সরকার মনে করে থাকেন এই সব প্রতিনিধিদের পাঠানো উচিত, তারা ঠিক করার পরে তৃণমূল কংগ্রেস যদি বলে আমরা যাবো না, বিরোধিতা করবো, তো তৃণমূল কংগ্রেস দেশ বিরোধী সেটা নিয়ে কথা নেই। কারণ দেশ বিরোধী সব কাজ তৃণমূল কংগ্রেসের এখানেই হয়। আমি জানি সুদীপ বাবু একটা কথা বলতে দেবে না, এই সভ্যতা মন্ত্রী তাদের থেকে শুনবো কে দেশ বিরোধী? সুদীপ বাবু বিজেপি থেকে শুনবো কে দেশ বিরোধী? অপারেশন সিন্দুর যারা কন্ডাক্ট করলেন, লজ্জা করা ওদের দেশ বিরোধী মানে কি? তার বেশি কিছু বেশি থাকলে তৃণমূল কংগ্রেসের দেশের সম্পর্কে কোনো কিছু বলার অধিকারই নেই। মন্ত্রী বলছে, লজ্জা করা উচিত। ওদের একজন পর্যন্ত বলতে বাধ্য হলো যে আপনারা নিজেদের মন্তব্য মতামত সম্পর্কে সচেতন হন। কেন বিজেপি থেকে আমরা দেশ বিরোধী শুরু করেছে? অপারেশন সিন্দুর যারা কন্ডাক্ট করলো, যাদের বিরোধিতা সফল হলো, তাদেরকে বিজেপি বলছে আজকে পাকিস্তানের জঙ্গিদের আজকে যুদ্ধময় পরিস্থিতিতে দেশের প্রতিনিধিত্ব করার জন্য একজন সংসদকে নেওয়া হয়েছে, সেই সংসদকে যেতে দেবো না বা যাবো না বলে প্রশ্ন তোলে এই মুহূর্তে যুদ্ধকালীন অবস্থায়। তারা শুধু দেশ বিরোধী নয়, তারা জাতির বিরোধী, সভ্যতার বিরোধী, বাঙালির বিরোধী। এদের এর থেকে বড় সুদীপের কাছ থেকে উত্তরটা নিই। দীপঙ্কর বাধা দিচ্ছে, সুদীপের কাছ থেকে উত্তরটা দেখতে পাচ্ছি। শোনা উচিত, ধৈর্যটা তৈরি হোক। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজনীতি করতে নেমে পড়েছে তৃণমূল। সুদীপ বলো। না, আমি বলছি অপারেশন সিন্দুর যাদের নেতৃত্বে আজকে সফল হলো, যারা রাত জেগে দিন জেগে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা এই অপারেশনটা কন্ডাক্ট করলেন, বিজেপি দলের মন্ত্রী বলছে জঙ্গিদের বোন। তা দেশ বিরোধী কারা? এটা সেই রাজনৈতিক দলের প্রতিনিধি। বিজেপি দল বলে সৌগত রায়ের কথা বলেন না,
দীর্ঘদিনের সাংসদ, দীর্ঘদিনের বাঙালি, আপনাদের নেতা, রাজনৈতিক তৃণমূলের অন্যতম দামদরের সাংসদ আপনার বাড়ির কাছেই থাকে। আচ্ছা দীপঙ্কর দা, কারুর কথাই শোনা যাবে না, কারুর কথাই শোনা যাচ্ছে না। সৌগতবাবুকে ভুলে যাচ্ছেন কেন? উনি বাইরে চলে যাচ্ছেন। সৌগতবাবুকে ডাকুন। আচ্ছা আমার কাছে 2 মিনিট আছে দীপঙ্কর দা, কারুর কথাই শোনা যাচ্ছে না। বিস্ফোরণ, শুনুন, বাংলার মানুষকে মনে করিয়ে দেবো, মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা, ঘুরতে হবে না বাইরে। সাধ্বী প্রজ্ঞার নাম শুনেছেন? বিজেপির কতবারের সাংসদ, কাশ্মীরের জঙ্গিকে ধরা যায়, আমাদের কলকাতার উপকণ্ঠ থেকে বলুন না। দাবি করেছে আপনার দলের কোথায় ছিল কাশ্মীরের জঙ্গি? সাধ্বী প্রজ্ঞা। এই সেই তো সাধ্বী আজকে প্রজ্ঞা কাশ্মীরের জঙ্গি ধরা পড়েছিল। দেশ বিরোধী আর কে দেশবিরোধী? আচ্ছা আমার সময় একদম শেষ, আমার সময় একদম শেষ। আসবো সুদীপ, দীপঙ্কর দা, আসবো। আমি প্রত্যেকে 20 সেকেন্ড করে আমি র্যাপ আপ করবো, 20 সেকেন্ড করে, জাস্ট 20 সেকেন্ড করে, খুব সংক্ষেপে। অভিষেক দা, খুব সংক্ষেপে 20 সেকেন্ড। দেশ বিরোধী কি দেশ বিরোধী নয় সেটা বলবার অধিকার আমার তোমার কারণ নেই, সেটা একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রক বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আমি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের একজন নির্বাচিত সাংসদ সম্বন্ধে যে কথা বলেছেন সেটার এগেনস্টে আমরা কন্টেম্প করবো। 1, 2 জাস্ট যেটা দিয়ে শেষ করবো, এই যে জ্যোতি মালহোত্রা যিনি ধরা পড়েছেন এবং তোমরা একটু আগে দেখাচ্ছিল, হরিয়ানার নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য আবেদন করা থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সঙ্গে ইনফ্লুয়েন্সারদের মিটিংয়ে থাকা থেকে শুরু করে সব জায়গায় উঠেছিলেন না, নরেন্দ্র মোদীর পক্ষে জানা সম্ভব না। অর্থাৎ আমাকে জানতে হবে যে এখানে গিয়ে বাজার গরম করবার জন্য আমি কি কি বলতে পারি আর কি কি বলা উচিত। আচ্ছা সুদীপের কাছ থেকে নিয়ে দীপঙ্কর দাকে দিয়ে শেষ করো। সুদীপ খুব সংক্ষেপে। না, বিজেপির থেকে দেশ বিরোধী, দেশদ্রোহী এসব কথা পূরণ হয়ে গেছে। আমি আজকের যে টপিক, আজকের যে বিষয়, সেই বিষয়ে ফিরে আসতে চাই। তার কারণ এই সময়টায় যদি আমরা এখানে রাজনৈতিক বিভাজন করি তাহলে কিন্তু আমাদের যে শত্রু শক্তি, আমাদের যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ কিন্তু সেটাতে শক্তিশালী হবে। আমি চাই না আজকে এখানে কংগ্রেস, বিজেপি, সিপিএম দলীয় বিভাজন হোক। আসুন তেরঙ্গা পতাকার তলায় ভারতবাসী হিসেবে পাকিস্তানের বিরোধিতা করি, সন্ত্রাসবাদ করি। একদম সংক্ষেপে। দেখুন, এই ব্যাপারটার দিনে কোনো সন্দেহ নেই, পাকিস্তানের বিরোধিতা করার জন্য সবাই আমরা একসাথে কথা বলবো, কিন্তু তার জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন আমার অধিকারটা নেই, মনোমত হয়নি, সেই অধিকারটা নেই। এটা দল নির্বাচিত করতে পারে দলীয় প্রতিনিধিকে। অন্যভাবে কথা বলছে, এই সেই অধিকারটা নেই, সময় নয় এখন, সেই অধিকারটা নেই। তাহলে কালকে আপনার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অন্য দল তৈরি করে দেবে, সরকার তৈরি করে দেবে, বলবে যে আমার মনে হচ্ছে এ ভালো দেখতে পারে। আচ্ছা আমার সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।